আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, স্বাগতম আজকের আয়োজনে। দর্শক, আজ আলোচনা করব বাংলাদেশ কি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফাঁদে। বাংলাদেশ নিয়ে জাতিসংঘ একটা রিপোর্ট প্রকাশ করেছে। বাংলাদেশে আল কায়দার ঘাঁটি আছে। ঘাঁটি বলতে তারা নেটওয়ার্ক সম্প্রসারণ করছে, অর্থাৎ তারা এখানে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং জাতিসংঘ উদ্বেগও জানিয়েছে। কানাডা বাংলাদেশ ভ্রমণের সতর্কতাও দিয়েছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফাঁদে পড়ে গেল? এমন ঘটনা তো পৃথিবীর বহু দেশেই ঘটে, জঙ্গি এইটা সেটা যখন এই ধরনের সিমটম দেখে এবং সেগুলো যখন বাস্তবেও দেখে, তখন এই দেশের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা চলে আসে, স্যাংশন। ফরিদ ভাই, আপনার কি মনে হয় বাংলাদেশ এই ধরনের একটা ফাঁদে পড়ে গেল? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের ভুইয়া সাহেব সহ আপনার আমজনতার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যেটা বললেন যে বাংলাদেশ কি নিষেধাজ্ঞার ফাঁদে পড়ে গেল, তো পড়েই আছে, তো নিষেধাজ্ঞার ফাঁদে না, নিষেধাজ্ঞা তো অলিখিত নিষেধাজ্ঞা তো চলতেই আছে। এই আদম ব্যাপারী ইউনুস, এনজিওগ্রাম সরকারের ইউনুস এর সরকার এবং 22 মাসের, আর তারেক রহমানের 4 মাসের সরকার, মুশতাকা প্রধানমন্ত্রী, এই 22 মাসে কি 22 টাকা বিনিয়োগ বাংলাদেশে আসছে? এদেশে তো নিষেধাজ্ঞা চলতেই আছে, নিষেধাজ্ঞা কোথায় নাই? তার মধ্যে এটা হবে গোদের উপরে বিষ ফোড়া, মানে বোঝার উপরে শাকের আটি। যখন জাতিসংঘ রিপোর্ট দেয় যে এই আপনি যেটা বললেন যে এখানে ঘাঁটি তারা নেটওয়ার্ক করতেছে, নেটওয়ার্ক কখন করে? যখন কোনো মানুষজন ঘাঁটি করেছে বলেই তো আপনি নেটওয়ার্ক করেছে, নেটওয়ার্ক তো এমনি হয় না। ফরিদদের কাছ থেকে এই ব্যাপারেই একটু জানতে চাইবো যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর বাতিল করেছেন, এমন খবর প্রচার হচ্ছে দেশীয় মিডিয়ায়। বাংলাদেশ নাকি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেছেন, বাংলাদেশ নাকি 2টি শর্ত দিয়েছে ভারত। 1 নম্বর শর্ত হলো শেখ হাসিনাকে প্রত্যাবর্তন, কি বলে, প্রত্যার্পণ। দ্বিতীয় শর্ত হলো হাদির খুনিদের প্রত্যার্পণ, মানে যেটা তুলে দেওয়া সরকারের, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর। এখন আমার প্রশ্ন হলো, এই যে প্রধানমন্ত্রী সফর বাতিলের কথাটা যখন আসলো, তখন আমার মনে প্রশ্ন যাচ্ছে যে ভারত কি আমাদের বাংলাদেশের এই শর্তগুলোকে ইগনোর করলো? ফরিদ ভাই, আপনার মতো করে এইটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমত হইলো যে হাদিরে যে খুন করছে, ভারতের খুনিরা, হাদির খুনিরা যে ভারতে আছে, এটা বাংলাদেশ কিভাবে জানলো? নাম্বার 1, বাংলাদেশ কি এই ওই হাদির খুনের ব্যাপারে কোনো রায় দিছে, চার্জশিট দিয়েছে? কেমনে জানলো যে কে খুন করছে? এটাই তো বলতে পারবে না তারা। বরং আমরা হাদির ভাই বোনকে বলতে শুনেছি যে হাদির খুনিরা জানাজার প্রথম কাতারে আছে। তাহলে তো জামাত, বিএনপি, এনসিপি এদেরকে অ্যারেস্ট করতে হবে। এগুলো তো ফাত্রামি, মানে না যাওয়ার, ভারতে না যাওয়ার, ভারতে না গেলে তারেক রহমান যদি ভারতে না যায়, তো ভারতের কি মহাভারতটা শুদ্ধ হয়ে যাবে? বরং বিপদে পড়বে তারেক রহমান। এই যে এত যে দুর্বুতর করে, এত ফাত্রামি করে, ওই যে আমাদের ভুইয়া সাহেব বললেন সারাদিন ভারতের গালি দেয়, সন্ধ্যাবেলায় কয়েক পেটে তো ভাত নাই, করে ভাত দাও, ঘরে তো বাতি জ্বলে না, একটু কেরাসিন দাও। ফাত্রামি ছাড়া তো এগুলো আর কিছু না। এই যে কারেন্টের কথা নিয়ে, বিজলির কথা নিয়ে, গ্যাসের কথা নিয়ে কত ফাত্রামি করতেছে। এরা যদি এতই মুরত থাকে, বিদ্যুৎ পাকিস্তান থেকে আনলেইতে হয়, গ্যাস ডিজেল পাকিস্তান থেকে আনলেইতে হয়। পাকিস্তান পেয়ারা ভাই, ইসলামী পাকিস্তান, ওইখানে ফু দিলেই তো ডিজেল হয়ে যাবে। ওইখান থেকে চাল ডাল নুন তেল আনলেইতে হয়। আবার শুনলাম আমাদের শিক্ষামন্ত্রী বলে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নাকি সবচেয়ে ভালো। তাহলে বাংলাদেশে এত স্কুল কলেজ মাদ্রাসা দরকার কি? সব পাকিস্তানে যায় পড়ালেখা করুক। আবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এও নাকি বলে যে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। তাই ভিসার জন্য তো কোনোদিন পাকিস্তানে গিয়ে জামাতিদেরও তো লাইন দিতে দেখি না। এই দেশের যে সবচেয়ে পেয়ারা পাকিস্তানি, যেটা যেটা স্বঘোষিত পেয়ারা পাকিস্তানি, সে সাংঘাতিক ইলিয়াস, সে তো আমেরিকা যায় বসে আছে, ও তো পাকিস্তান যাবে না বলেও। ওরা যদি পাকিস্তানে মাগনা চিকিৎসা করে, তারপরেও তো যাবে না। কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলে পাকিস্তান নাকি সবচেয়ে শিক্ষা ব্যবস্থা ভালো, তো যায় না কেন? এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি, ফাত্রামি, এগুলো তারা বলবেই। তারেক রহমান যদি ভারতে না যায়, ভারতের কি কি ঠেকাটা পড়ুক, কি লসটা হয়ে যায় ভারতের, বুঝবে তো না যাওয়ার পরে। তারেক রহমান না যাওয়ার পরে না বুঝবে। ওই যে ভাবির পোলাদের জন্য
আমার আরেক ভাবির পোলা বলছে কি যেন পারভেজ মলম নাকি গার্বেজ মলম, সে বলেছে যে আত্মহত্যা করবে, এরকম নাকি বলেছে। আবার কেউ বলেছে তার যাওয়া উচিত না, তো শেখ হাসিনাকে ফেরত দিবে কেন, কি কারণে ফেরত দিবে, কি কারণে তারা বলুক যে এই কারণে ফেরত দিবে, যে শেখ হাসিনা হত্যাকারী এই জন্যে। শেখ হাসিনা যদি তাদের ভাষায় 800 হত্যাকারী হয়, তাহলে 30 লক্ষ হত্যাকারীকে নিয়ে তো তারা সংসদে বসে থাকে, এত তো একটু লজ্জা থাকা উচিত। শেখ হাসিনাকে তারা চাবে, তারা এমন হত্যা মামলায় তাকে আসামি করেছে, ফাঁসি দিয়েছে, দণ্ড দিয়েছে, যে তার মধ্যে 300-400 জীবিত উদ্ধার হয়ে আসছে, জিন্দা শহীদ, চার্জশিটে নাম নাই, পোস্টমর্টেম রিপোর্ট নাই। এই আধুনিক যুগে পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া কোনো হত্যা মামলা আপনি দায়ের করতে পারবেন? রায় দেওয়া তো মক্কা বহুদূর, রায় দেওয়া তো বহুত দূর। মনে করেন আমার নামে আপনি মামলা করলেন যে শেখ ফরিদ XYZ কে মেরে ফেলেছে, তাকে রায়ও দিলেন ফাঁসির। যদি আমার উকিল বলে ভাই পোস্টমর্টেম রিপোর্টটা দেন, যদি বলবেন নাই, ওই মামলা আদালতে টিকবে, এটা তো লোয়ার কোর্টে বাতিল হয়ে যাবে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট লাগবে না। তো এটা তো শেখ হাসিনার নামে জননেত্রী শেখ হাসিনা বা যাদের এই জুলাই সন্ত্রাসীদের হত্যার নামে যে মামলা, এর মধ্যে তো দেখতে আওয়ামী লীগ আছে, এর মধ্যে খোদ জুলাই সন্ত্রাসীরা নিজেদেরই মেরে ফেলেছে। যাত্রাবাড়িতে একটা দর্শককে জুলাই সন্ত্রাসীরা পিটিয়ে মেরে ফেলেছে, সেটাও জুলাই শহীদ। গাজী টায়ার ওইখানে গিয়ে লুট করতে গিয়ে পুইরা মারা গেছে, সেটাও শহীদ। আওয়ামী লীগের লোককে মেরে ফেলেছে, ছাত্রলীগের মেরে ফেলেছে, তাদেরকে জুলাই শহীদ বানিয়েছে। আবার আরেক জুলাই শহীদ তো সৌদি আরব গিয়ে ঘুরতেছে, আরেক জুলাই শহীদ দেখলাম বাংলা ভিশন টিভিতে এসে পডকাস্টে সাক্ষাৎকার দেয়। তো এগুলো মামলা দিয়ে শেখ হাসিনাকে আপনি কিভাবে ফাঁসি দিবেন? এই মামলার কোনো বৈধতা আছে? যার সাক্ষীরা বলতেছে তারা জানেই না, বাদী বলে চিনে না, তাহলে সেখানে এই মামলাতে আপনি শেখ হাসিনা, সেই মামলায় শেখ হাসিনাকে চান? এত সস্তা। আর হাদির খুনির কথা যেটা যে শর্ত দিয়েছে, এগুলো হলো বাহানা, যাতে না যায় না। ভারত আপনাকে যেতে বলছে, কে যায় না, দাওয়াত দিচ্ছেন, নিয়েন না, শেষ, দাওয়াত খাবেন না, শেষ, শর্ত দিয়ে। মানে এগুলো আর কি করতেছে, ওই যে বললাম তো যে ভারত বাংলাদেশের কপাল ভালো। জি বলেন, কি যেন বলতেছি। একটা পয়েন্ট দিয়ে দিয়েছি আপনাকে। ভারতে যে কারাগারি আছে 4-5 হাজার মানুষ বহুত দিন আগে থেকে, ওরে বিরোধ আনে না কেন? আর নতুন করে যে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশি যে সাক্ষাৎকার দিল যে আমি এমুক এমুক জায়গায় আমার বাড়ি, এমুক জায়গায় আমি বাড়ি, ওরে আনে না কেন সেটা বলে। ওইটা আনবে কেন? ওইটা কেন 1 কোটি তারা রোহিঙ্গার নাগরিকত্ব দিতেছে, রোহিঙ্গার পাসপোর্ট দিতেছে, কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা যেগুলা বাংলাদেশ থেকে রোহিঙ্গা হয়ে ভারতে গিয়ে কামলাগিরি করতেছে, বান্দিগিরি করতেছে, কাজের লোক হয়ে আছে, দিনমজুরি করে, তাদেরই তো ফেরত দেয় না বাংলাদেশ সরকার। যারা সীমান্ত এসে চিৎকার করতেছে তারা বাংলাদেশি। আর ছেলের ফরিদ ভাই একটু তাহলে আপনার এই আলোচনার সাথে একটু যুক্ত করে দিই, তাহলে আমাদের আলোচনাটা পূর্ণাঙ্গ হবে। আমরা তো শেষের দিকে চলে আসছি, আলোচনা তো বেশি করতে পারবো না, আমার কিন্তু আলোচনা আর অনেক রয়ে গেছে। এটার সাথে একটু যুক্ত করে দিই, তাহলে সমন্বয় হবে। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলো কি হবে, যেটা বলছেন, এই যে প্রাইম মিনিস্টার যাবেন না, শর্ত দিচ্ছেন, ভারত বারবার রিকোয়েস্ট করছেন যে আপনি আসুন। হ্যাঁ, একদম যেদিন শপথ ওই দিনই আমন্ত্রণ পত্র দিয়েছেন। এরপরে তো দিলেন বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে ব্রিক্স এর দাওয়াত দিলেন। এখন আবার তাকে আবার ব্রিক্স এর আগেই তাকে সে দেশ সফরের আমন্ত্রণ জানালেন। কি বলে, আগামী মাসের শেষের দিকে, মানে কত 22-23 তারিখের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। দু দেশের মধ্যে কর্মকর্তারা উচ্চ পর্যায়ের তারা আলোচনা শুরু করে দিয়েছেন। সিকিউরিটির ব্যাপার আছে সেখানে, সেখানে এইসব বিষয় নিয়ে তো কথা হচ্ছে, বা কি কি বিষয় নিয়ে আলোচনা হবে কথা হচ্ছে। এখন যদি প্রাইম মিনিস্টার সেখানে না যান, আমাদের তো মূলত যত সমস্যা, আমাদের সব সমস্যা হলো মূলত ভারতের সাথে। আর ভারতের যত সমস্যা তার একটা অংশ আমাদের সাথে, নেপালের সাথে, চীনের সাথে, যাদের সাথে বর্ডার আছে, তাদের সাথেই তো, প্রতিবেশীর সাথেই তো মানুষের সমস্যাটা একটু বেশি থাকে স্বাভাবিকভাবে। অন্য দেশে, দূর দেশের কারোর সাথে খুব বেশি সমস্যা থাকবার কথা না, সবচেয়ে বেশি সমস্যা প্রতিবেশীর সাথে হওয়ার কথা। এখন ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলো রয়েছে, যদি আমাদের দু দেশের মধ্যে সম্পর্কটা এভাবে তিক্ততা চলতেই থাকে কিংবা বাড়তেই থাকে, তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর কি হবে? বিশেষ করে তিস্তা চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা, অনেক বিষয় তো আছে, বাণিজ্যের সমতা, কি বলে এটাকে,
আমদানি রপ্তানির যে ঘাটতি, ভারতের সাথে আমাদের সেই ঘাটতি তো এখন হু হু করে বাড়ছে। তো এইসব যে সমস্যাগুলো, এগুলো আমাদের সমাধান মানে সর্বোপরি বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? আমি একদম শেষ করে দিলাম, অনেক বিষয় আছে আমার আলোচনা মানে প্রশ্নের ভিতর, প্রশ্নটা বড়, আমি সংক্ষেপ করে দিলাম যে সম্পর্কটা আসলে যাচ্ছে কোন দিকে, আমাদের এইসব এই দ্বিপাক্ষিক বিষয়গুলোর কি হবে? এখানে আমি আমি বারবার বলে আসছি যে আমাদের কপাল ফরিদ ভাই, সাউন্ড একটু কম হচ্ছে মনে হয় আজকে। সাউন্ড কম হচ্ছে। এক মিনিট আমাকে একটু এক মিনিট। আচ্ছা, এখন ঠিক আছে কিনা দেখেন তো, এখন শোনা যায়? জি, হ্যাঁ ঠিক আছে। শুনেন, আমাদের কপাল ভালো, যেটা বারবার এবং বলে আসছে এবং বলবো, যে আমাদের কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ শক্তিমান প্রতিবেশী দেশ পেয়েছে। এই দেশটা যদি আফগানিস্তানের মতো, পাকিস্তানের মতো ফাত্রা আর আফগানিস্তানের মতো ধ্যাত্রা হইতো, আর বার্মার মতো গ্যাদ্রা হইতো, তাইলে এতক্ষণ এই সমস্ত আলাপ আলোচনা, মানে আমাদের জামলের ভাষায় বলে মাইলি জিয়ালি আলাপ, সোজা করে ফেলাইতো একেবারে, মানে একেবারে কুকুরে যেটা মুগুর মারো এরকম করে সোজা করতো। তো ভারত নিরীহ প্রতিবেশী, শক্তিমান অর্থনৈতিক ভাবে, সামরিক ভাবে, কিন্তু আর নিরীহ প্রতিবেশী, তাই যা ইচ্ছা তাই ফাত্রামি বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের তথাকথিত এই সরকার করতে পারতেছে। দেখেন না আপনি যে হাঁপানি রোগী, মানে কথা বলতে পারতেছে, যক্ষা রোগী, সেও বলে ভারত দখল করে ফেলবে। দেখবেন ওই যে কি যেন নামটা মাসারা, ওই রিটায়ার্ড আর্মি অফিসার, হাঁটতে পারে না, ঠিক আছে, ফজর নামাজ পড়ার আগে 3 বার করে উযু করতে হয়, কারণ তার ডায়াবেটিস, তার পেশাবে, তার আন্ডারপ্যান্ট পায়জামা বান্ধবী ভিজে যায়, তার হাঁটতে পারে না, এরা বলে ভারত দখল করবে, 7 সিস্টার খেয়ে ফেলবে। এই দেশের 1.5 লাখ মৌলবী বলে ভারত দখল করবে 1 কোটি মুসলমান নিয়ে। তো এগুলো কেন বলতে পারতেছেন জানেন? এগুলো যে কারণে বলতে পারতেছে, ঠিক ওই কারণেই এই সরকারও ভারতের সাথে ফাত্রামি করতে পারতেছে, আর কিছু না। ভারত ছাড় দিতেছে, কারণ ভারতের চুলকাইলেও ভারত কিছু মনে করতেছে না। ভারত চিন্তা করতেছে, ভারত তো আইরে মাছ মারতে দেখছেন তো, কল মাছ মারে তখন কিন্তু বড়শি ছেড়ে দেয়, বড় বড় মাছ মারলে কিন্তু বড়শি ছেড়ে দেয়। মাছ মনে করেন তো খুব দৌড়াইতেছে আমাকে আটকায়, কে বড়শি আটকেছে তাতে কি, কিন্তু যখন খিচ্চা টান্ডা দিবে তখন আস্তে করে উঠে চলে আসবে, একাই মাছ চলে আসবে। বাংলাদেশের দশা হবে তাই। আমরা মজ্জ আছে না, মাল দিবে বহুত ফাতরামি করতে দেখছি, শেষে কিন্তু ভারতের পায়ে ধরে, হাতে ধরে, মোদির পায়ে ধরে, হাতে ধরে খাবার পানি পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। ওইটা ফাতরামি আমরা দেখেছি। পাকিস্তান বুঝতেছে আফগানিস্তানে পরিণত হয়েছে, তো বাংলাদেশ জাকাতিস্তান বানাবে জামাতের বলেছে, যারা জাকাতিস্তান তো হইতেই চায়, এদের কপালে শনি আছে, তার জন্য এই পালাপালি নাচানাচি কুতাকুতি করতেছে। তারেক রহমান গেলেও বিপদে পড়বে ভারতে, না গেলে আরো বেশি বিপদে পড়বে। আপনাকে বলে দেই স্পষ্ট কথা, তারেক রহমান মনে করতেছে গেলে তো আমি ঝামেলাই করবো, না গেলে আরো বেশি ঝামেলাই করবে। ওই যে অক্ষয় খান্নার একটা অক্ষয় কুমারের একটা ডায়লগ আছে না সিনেমার, যে আমি যা বলবো তা করবো, আর যা বলবো না তা ডেফিনেটলি করবো। তো তিনি যদি ভারতে যান ঝামেলায় পড়বেন, আর ভারতে না গেলে ডেফিনেটলি ঝামেলায় পড়বেন, কোনো সন্দেহ নেই। কারণ তার কপালে শনি ভর করেছে। কারণ হলো যে তার যে পরামর্শগুলো দেখেন কারা, যে লোক তার সাপোর্টারদের কথায় রবীন্দ্রনাথের জন্মদিনের পোস্ট উল্টায় ফেলে, ডিলিট করে ফেলে, তো সেই লোক ভারতে যাবে কি যাবে না, তার বিরাট বড় বড় বুদ্ধেলাস উপদেষ্টা, একটা হলো জুনায়েদ সাকি, বায়ে সিগন্যাল দিয়ে ডাইনে মোর নেয়া, কোথাকার কোন সাকি, আরেকটা হলো জায়েদ পাড়া, এগুলোকে নিয়ে এগুলো তার উপদেষ্টা পরিষদ। আরেকটা হলো যে নাটার এসবি কেসিগের, কি বলে নিজেই জানে না। যেই দেশের মন্ত্রী বলে যে কারেন্টের তার লম্বা, পল্লী বিদ্যুতের তার লম্বা, তাই কারেন্টের লোডশেডিং হয়, যাইতে দেরি হয়। যে দেশের প্রধানমন্ত্রী বলে মাটির নিচ থেকে গ্যাস বারমার ভারত নিয়ে চলে যাইতেছে, মানে একটা ক্লাস 5ম শ্রেণীর 500 ছাত্র মতো যার বোধ, তো সেই মানুষ ভারতে গেলেই কি আর না গেলেই কি। তবে বলে দেই, গেলে ওই যে সেই বিখ্যাত কথা হইলো আপনার ওই বনফুলের সেই গল্প, তিনি একটা জায়গায় এই আর কি ভুলে গেলাম নামটা, যাযাবরের লেখাতে পড়েছি, ওখানে একটা কথা আছে, হোমিও ওষুধ যদি খান সর্দি হইলে তাহলে ওষুধ খাইলে 7 দিনে ভালো হবে, আর যদি না খান তো ওষুধ 1 সপ্তাহে ভালো হবে। তার দশা তাই, গেলেও তা না গেলেও তা, সে তার পরিণতি দেখবে।
দেখতে পারবে। তবে এগুলো করে বাংলাদেশ, আপনি যেটা বলেন সম্পর্ক, এই যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যে তলানিতে নামিয়ে ফেললো 2024 সালের 5ই আগস্টের পরে এই জুলাই সন্ত্রাসের মাধ্যমে তুরস্ক আর পাকিস্তানের সহায়তায় যে সরকার গঠিত হইলো, যে জঙ্গি সরকার গঠিত হইলো বা জঙ্গিবাদী স্প্রেড করা হইলো, তারা তো মনে করতেছে ভারতের সাথে সম্পর্ক তলানিতে নিলে খুব আরামে থাকবে। এগুলো সব না খেয়ে মারা যাবে। এই যে যে আপনি বলেন সম্পর্ক, ভারত ধীরে ধীরে যখন দেখবে যে আর কাজ হবে না, তখন ভারত তার সকল অপশন একবারে চালু করবে। ভারত একটা একটা করে চেক করতেছে। ভারত যদি এই অপশন না দিতে আসেন, পরে বলতে ভারত তো বলে নাই আমি যাই নাই, এটা বইলে রাখলো আর কি। বুঝতে পারছেন? জান, আমার যখন যখন টাকার দরকার হয় তখন সবার কাছেই চাই, কারণ পরে বলবে কি ফরিদ তুমি তো আগে বলো নাই। অনেকক্ষণ টাকা জোগাড় করেও বলি যে ভাই আমার কিছু টাকা দেওয়া যাবে, এগুলো বলে রাখি। আর যদি না বলি তখন বলে আমাকে তো বলো নাই। তো ভারত এরকম ব্যবসা শুরু করে দিয়েছে। ভারতও বুঝে যে বাংলাদেশেরও কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী রাষ্ট্র পেয়েছে, আর ভারতের কপাল ভালো যে বাংলাদেশের মতো একটা ভোদাই মার্কা কোন কূটনীতিক, মানে যাদের কূটনৈতিক তৎপরতার দেশ, এদের দেশে তো কোনো কূটনীতি নাই, এদের তো কোনো আক্কল জ্ঞানী নাই। মাজ্জুর সাথে এদের আক্কল কম। এই যে মালদ্বীপের যে মাজ্জু ওরছে এদের আক্কল কম। দেখবেন এদের কিন্তু সমস্যা হলো যে আমাদের ভুগতে হবে সবার। এই দেশের জনগণ ভুগবে। এই দেশের যদি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারেই তলানিতে চলে যায়, তখন এই বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, দরিদ্র হয়ে যাবে। আর যারা এখন ক্ষমতায় আছে এবং যারা পেয়ারা পাকিস্তান, তারা তো চাইবেই যে একটা ধনী বাংলাদেশ যাতে না হয়, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এরকম বাংলাদেশ না থাকে, যাতে তারা বলতে পারে যে স্বাধীন হয়ে ভুল করছিল। এই কথাটা তারা যারা বলতে পারে, সেই জন্য তো তারা চাইবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হোক। আর আপনি যেটা বললেন যুদ্ধ তো চাচ্ছে এই দেশের যারা হেফাজতপন্থী, পাকিস্তানপন্থী, হেফাজতে পাকিস্তানি জামাত, এরা কিন্তু যুদ্ধ চাচ্ছে। কারণ যুদ্ধটা চাইলেই তাদের 16 পালা পূর্ণ হবে। ভারত এদের কথায় নামবে না। যেহেতু এরা চাচ্ছে তাই যুদ্ধে এখন নামবেন না ভারত, যেটা শুরুতে বলেছিলাম। কারণ ভারত তাদের কথাই করবে না। ভারতের যখন দরকার ভারতের মতো করে ভারত করবে। এরা চাচ্ছে একটা যুদ্ধ হইলেই তারা তখন বলতে হবে এই যে দেখো আমাদের আক্রমণ করছে। তখন পাকিস্তান আসতে পারবে, তুরস্ক আসতে পারবে। ভারত এই সুযোগ দিবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক যখন শীতল হয়ে যাবে, সীমান্তের সম্পর্ক খারাপ হবে, আমাদের কূটনৈতিক সম্পর্ক ফাইনালি খারাপ হয়ে যাবে, তখন এই দেশের মানুষ না খেয়ে মারা শুরু করবে, দুর্ভিক্ষে মারা যাবে। আপনি ঠেকায় রাখতে পারবেন না। তো আমার মনে হয় আমরা ভেবেছিলাম একটি তথাকথিত নির্বাচনও যদি হয়, আমাদের দেশটা যুদ্ধ দুর্ভিক্ষ থেকে বেঁচে যাবে, গৃহযুদ্ধ থেকে বেঁচে যাবে। কিন্তু আমার তা মনে হচ্ছে না। মানে এই সরকার, এই মুস্তাফা সরকার, জামাত, বিএনপি, এই সম্মিলিত, এটা তো কোনো বিরোধী দল নাই। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কোনো বিরোধী দল নাই। এখানে আছে সরকারি দল এবং সরকারি বিরোধী দল, সব মিলকে জুলকে তারা জেনে শুনে বাংলাদেশটাকে একটা দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে ধ্বংস হওয়ার দিকে নিজেরাই ডুবে যাচ্ছে। কিন্তু কিছু করার নাই। এখন আপনি যে চুলকায় ঘাও বানানকে ফেরাইতে পারবে না। তবে ভারতের সাথে যেদিন ফাইনালি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, মানুষ না খেয়ে মারা যাবে দলে দলে, পালে পালে। কারণ এখনই কিন্তু 1 কোটি লোক ভারতে গিয়ে কামলা দেয়, কামের বুয়াগিরি করে। আর 1 কোটি মানুষ ভারতের সীমান্তে চোরাকার বাইরে করে ভাত খায়। অর্থাৎ 2 কোটি মানুষ বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক নয়, সম্পূর্ণ ভারতের আয়ের সাথে নির্ভর করে, ভারতের সাথে সম্পৃক্ত। এটা যখন বন্ধ হয়ে যাবে, বাংলাদেশে এমনি দুর্ভিক্ষ লেগে যাবে। ভারত শেষে তাই করবে। দিন শেষে ভারত ফুড চেইন কেটে দিবে, এই দেশের বাণিজ্য, অর্থনৈতিক সকল সহযোগিতাকে বন্ধ করে দিবে। তখন দেখতে পারবেন বাংলাদেশে কি কি ঘটে। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আমরা তো শেষ করব, শেষের দিকেই চলে আসছি। আমি রফিক ভাইয়ের কাছে একটু যাই। রফিক ভাই যদি সংক্ষেপে আলোচনা করেন, আমার আর একটা ছোট বিষয় আছে, সেটাও আলোচনা করে শেষ করে দেব। সংক্ষেপে যদি বলেন, সময় বেশি নিতে পারবে না। সেটা হচ্ছে যেটা ফরিদ ভাইকে প্রশ্ন করেছিলেন যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, আমাদের অনেকগুলো বিষয় আছে, গঙ্গা, তারপরে তিস্তা, সীমান্ত হত্যা, বাণিজ্যের অসমতা, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে ভারতের সাথে যদি আলোচনার টেবিল ক্লোজ হয়ে যায়, তাহলে এই সমস্যাগুলো আমাদের সমাধান হবে কিভাবে? রফিক ভাই সংক্ষেপ। দেখেন মাসুদ ভাই, আমি কিন্তু সবসময় বলি যে ভারতের কিন্তু প্রয়োজনটা আমাদের দেশে নাই, কম। আমি তো সবসময় বলি যে ভারত এমন কোন জিনিস কি আছে যে ভারত বাংলাদেশের কাছে চাইছে যে ভাই এই জিনিসটা আমাকে দেন, আমার খুব দরকার, ভাই এই জিনিসটা দিতে হবে, এরকম খুব দরকার বলছে। সুতরাং যেখানে আমাদের দরকার সেখানে তো আমাকে কিন্তু আগ বাড়ায় যাওয়া উচিত। এখন ভারত কিন্তু যেমন কোনো কারণ হোক, তাদের পরিস্থিতিগত কারণে হোক, কারণ ভারত, আমি একটা সবসময় বলি, ফরিদ ভাই বলে, আমি অনেক ভিডিওতে বলছি যে ভারতীয় যারা রাজনীতিবিদ, তারা দেখেন ওই যারা ভারত চালায় এদের বয়স কত দেখছেন আপনি? 60-এর উপরে, 70-80 এরকম, মানে এক্সপিরিয়েন্স মানুষ। এই যে আমাদের এই যে আমাদের কূটনীতিক যে পাঠাইলো, এই ভদ্রলোক মন্ত্রী ছিল, তারা পাঠাইছিল কূটনীতিক করে।
শেষ পর্যন্ত দেখলো যে তার বাণিজ্যতার একটু খেনা হবে, তার মন্ত্রী বানায় দিল। এবং দেন কোন কূটনীতিক গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কোনো আছে সুযোগ আছে দেখছেন কোনোদিন? কিন্তু আমাদের দেশের সমস্যা, ভারতের সমস্যা নিয়ে আলোচনা করে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এই জিমিত শিবির সাথে ডাইরেক্ট চলে গেল আপনার ইয়াতে দিল্লিতে চলে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট দেখা করছে। তাহলে বুঝলেন তাহলে ওনারা কত এক্সপিরিয়েন্স, কত ব্রেনি, কি খেলা খেলতে চায়। এখন এই জন্য কিন্তু তারে পাঠাইছে রাষ্ট্রদূত করে, যাতে সে জিনিসটাকে সুন্দর করে আগায় নিয়ে যেতে চায়। ভারত আসলে শুনে, ভারত যেহেতু উদীয়মান অর্থনীতির দেশ, একটা জিনিস চিন্তা করে, যেসব দেশ উদীয়মান অর্থনীতির দেশ থাকবো তারা কিন্তু যুদ্ধে থেকে মহা দূরে থাকতে চায়, অনেক দূরে থেকে। তারা চাইল দেশের জনগণের উন্নয়ন, দেশের উন্নয়ন। ভারত চায় না যে কোনো একটা মানে ক্যাশ কালের মধ্যে পুরো ওই যুদ্ধ করো, ওই এনে করো, তাদের অর্থনীতির একটা ক্ষতি হয়, ইমেজের একটা ক্ষতি হয়। কিন্তু পাকিস্তান কিন্তু এই জিনিসটা চিন্তা করে, পাকিস্তান চিন্তা করে যে কারা কিভাবে মারিয়ে খাইবো, কাদের কিভাবে আক্রমণ করবো। তা আপনি যারা বলছেন এই যে কূটনীতি কথাটা বলছেন, এই জন্যই কিন্তু বারবার চেষ্টা করতেছে যে বাংলাদেশের থেকে স্বাভাবিক সুন্দর সম্পর্ক রাখুন। কিন্তু যদি আপনি এই যে বললেন, আপনি এই যে ডিসেম্বরে শেষ হয়ে যাবে আমাদের গঙ্গা চুক্তি বন্ধ শেষ হয়ে যাবে, গঙ্গা চুক্তি যখন শেষ হয়ে যাবে তখন যখন ভারতের পানি নিয়ে এই ক্যালটা করে, তাহলে আপনি কি করতে পারবেন? কিছুই করতে পারবেন। আবার তিস্তা নিয়ে বহুদিন ধরে আছে, যেটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, আর আপনি বলতেছেন একটু ইয়ে দেই। ভারত পাকিস্তান কিন্তু ওই যে সিন্ধুই তো মনে হয় সিন্ধু নদের কি পানি নিয়ে পাকিস্তানের সাথে ভারতের ঝামেলা চলছে, ওখানে পাকিস্তান অলরেডি হুমকি দিয়েছে হামলা করবে। তো আমরাও তো কি বলে গঙ্গার পানির জন্য ভারতে হামলা টামলা করবো, এই ধরনের হুমকি কি আমরাও দেবো নাকি? রফিক বলুন। আসলে আমি এটা বলবো কারণ আমি নিজে যদি এটা নিয়ে বেশি আলোচনা করি, গতকালকে আমি নিজের ভিডিওতে এটাকে ভিডিও করছি যে ভারতের ওই জন্য সিন্ধু নিয়ে। এখন এই যে আপনার তিস্তাতে মহাপরিকল্পনা করবেন, আপনি এনে পানি আটকা রাখবেন, কি না করবেন, এই করবেন, এনে কি না কিছু করবেন, আপনার চীনের সাথে ইয়ে করবেন, এগুলি তো অনেক আলোচনা আমরা করছি। চীনে এখানে অত সহজে বিরূপ করবে না, এরা সম্ভবত যাচাই করবে, যাচাই করে আপনার পানির ব্যবস্থা যদি না করতে পারেন তাহলে তিস্তা মহাপরিকল্পনা করলে তো কোনো লাভ হবে না। সুতরাং এনে আপনি ইনভেস্ট করবেন চীন। তার মানে প্রতিটা ক্ষেত্রে বা চীনও যদি আমাদের তিস্তাতে যদি আমরা ইনভেস্ট করতে চাই মহাপরিকল্পনা, এরপরও ভারতের সাথে কি ধরনের আমাদের একটা সম্পর্ক ডেভেলপ হলো কিনা ওইটা কিন্তু চীন জানতে চাবে। কারণ ওই ইয়া করে আপনার এত টাকা ইনভেস্ট করে তো চীনে টাকা নষ্ট করতে চাবে না। এখন আমি যেটা বলতে চেয়েছিলাম, এই যে পানি চুক্তির যে ব্যাপারটা আছে, এটা তো আমাদের জন্য খুব জটিল জিনিস। আপনার এই যে দেন পাকিস্তান কি করতেছে, আজকে বেশ কিছুদিন ধরে হুমকি দিতেছে ডাইরেক্ট। গত পরশুদিন আমি একটা ভিডিও করছি না গতকালকে, যে পাকিস্তানের 13 তারিখ মানে 13ই আপনার আগস্টে পাকিস্তানের সেনাবাহিনীর উপস্থিত, প্রধানমন্ত্রীর না রাষ্ট্রপতির উপস্থিতিতে শাহবাজ শরীফ কি বললো যে তাদের একটা 1 ফুটা পানি হলো রেড লাইন, 1 ফুটা পানি, মানে ওই সিন্ধু চুক্তির পানি নিয়ে তাদের সাথে অলরেডি কিন্তু বড় ধরনের মতভেদ তৈরি হয়েছে। এবং সিন্ধু চুক্তির পানি নিয়ে কিন্তু অলরেডি আন্তর্জাতিক আদালতও গেছে পাকিস্তান, যেটা ভারত যায় নাই। সুতরাং এটা সমাধান করতে পারবে না। এখন হয়তো এরা হুমকি দিচ্ছে, আপনি শুনেন, হুমকি তো পাকিস্তান সারা জীবনেই দিচ্ছে, পাকিস্তানের কাজে হলো হুমকি দেওয়া। তার নিজের দেশের জনগণের উপর আপনি আক্রমণ করে, তার নিজের দেশের জনগণের সারা জীবন সারা যুদ্ধ করতেছে। আপনার বেলুচিস্তান বলেন, আপনার খাইবার পাখতুন বলেন, এখন নতুন করে আজাদ কাশ্মীর শুরু হয়েছে, ওদের বিরুদ্ধে এরা যুদ্ধ করতেছে, আফগানের সাথে যুদ্ধ করতেছে। তার কাজ এলো যুদ্ধ করা। যুদ্ধ না করলে তো আমরা ফকির হতে পারবেন না ভাই, যুদ্ধ না করলে তো ভিক্ষা উঠতে পারবেন না, বুঝছেন? এখন আপনি ওই ভারতে আপনার হুমকি দিছে, ভাই আমরা তো সব জানি ভারতের কতটুকু শক্তি আছে, পাকিস্তানের কতটুকু শক্তি আছে, আর আপনার যুদ্ধ করার ক্যাপাসিটি লাগবে। আমেরিকার কিন্তু সারা বিশ্বের নাম্বার 1 আপনার শক্তি, সামরিক শক্তি। এখন আমরা বাংলাদেশি মিডিয়া থেকে আসে শুনি, যেটা আমি জানি না সঠিক, কারণ এটা তথ্য তাদের কাছে। তারা এই ইরানের সাথে এতদিন যুদ্ধ করতে হতে ওরা মোটামুটি ক্লান্ত হয়ে গেছে, তাদের অস্ত্রের ভান্ডার নাকি খালি হয়ে গেছে। চিন্তা করেন জিনিসটা, কারণ পাকিস্তানের কি মুরুদ্দা আছে ভারতের সাথে যুদ্ধ করার মতন বলেন আপনি? চীনের যাদের মুরুদ আছে যুদ্ধ করার লাগিয়া, তারাই তো ভারতের সাথে যুদ্ধ করে না। চীনের যা মুরুদ আছে তারা তাইওয়ান তাদের ভূখণ্ড ছিল, সেটা আপনি বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটাই তো তাদের মধ্যে যুদ্ধ করতে চায় না, হুমকি দেয় খালি যে তাড়াতাড়ি তোমরা আপনার সাথে মিশে পড়ো। এরপরও তারা যুদ্ধ করে না। চীন ইচ্ছা করলে তাইওয়ানকে একদিনে আপনার দখল করে আনতেন, এরকম শক্তি তাদের আছে, কিন্তু যাচ্ছে না কেন? তারা যুদ্ধ করে এই ভূখণ্ডকে একসাথে করতে চাচ্ছেন। তারা চাচ্ছে যে আলোচনার মাধ্যমে তোমরা আসো। এখন করে শুনে এটা গরুর মাংস খেলে আসলে অনেক কিছুই ঘটে। আসলে আমি যেটা বলি, আমার গরুর মাংস খেলে ডায়াবেটিস হয়ে যায় অনেক বেশি,
এদিন খাইছিলাম 10, আমাদের ডায়াবেটিস হয়ে গেছে আপনার হলো 17, 19। গরুর মাংস খেলে নাকি আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়, হাই প্রেশার হয়ে যায়। কিন্তু আমরা বাঙালি আর পাকিস্তানের হলো গরুর মাংস আর এই খায়া হলো আমাদের অভ্যস্ত। এই খায় আমার কাছে আবল তাবল বকতে আমাদের ভালো লাগে। আমাদের দেশে যারা এই যে ভারত বিরোধী পক্ষটা আছে, এরা কি করে সারাদিন ভারতের উপরে মানে যুদ্ধ চাপায়া দিতে চায়, যুদ্ধ করে লাগিয়ে দিতে চায়, কিন্তু আসলে কি ক্ষমতা আছে? পাকিস্তানে হেরা ভাবছে পাকিস্তানে আমাদের পক্ষে যুদ্ধ করবে, আর পাকিস্তান তো নিজের দেশে ঠিক রাখতে পারতেছে না, তারা আর কি যুদ্ধ করবে বলেন? তারা কি যুদ্ধটা করবে? আপনি আমাকে কি সহযোগিতা করবেন? এখন যেটা আমাদের যেটা দরকার ছিল, যেটা কি আমাদের একটা বুদ্ধিদীপ্ত কূটনীতিক টিম আমাদের দরকার ছিল, যে কূটনীতিক টিম দিয়ে আপনার ভারতের সাথে আমাদের যে সমস্যা যেগুলো আছে সেগুলি সমাধানের জন্য একটা আলোচনা করা। যেন আপনার ত্রিবেদী সাহেব যেভাবে আপনার আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সাথে যে ধরনের আপনার করছে, আপনার কূটনীতিক প্রচেষ্টা চালাইছে, আমারও তো মনে হয় যে আমাদেরও এরকম বুদ্ধিদত্ত কিছু লোক দরকার ছিল, যে আমার প্রধানমন্ত্রী গিয়ে আপনাকে যেভাবে বুঝায় ভারতকে কাছে পাঠানো, ভারতে যেহেতু আমন্ত্রণ এসে মেহমান এসে ওনাকে যাওয়া উচিত, গিয়ে ওইখানে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা উচিত। ত্রিবেদী সাহেব তো বলছে যে আমাদের দুই প্রধানমন্ত্রী একসাথে বসলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। এখন যেটা বাংলাদেশের তরফে যে সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, এটাই যদি ফাইনাল হয় তাহলে তো আর আমরা আমরা কাউকে উপদেশ দিতে পারি না। এখন ভারত বলছে যেটা হচ্ছে দুটা শর্ত, একটা হলো শেখ হাসিনার প্রত্যর্পণ শেখ হাসিনাকে, আর একটা হলো ওসমান হাদির যেই খুনি ভারতে গ্রেপ্তার আছে তাকে প্রত্যার্পণ। দুটো শর্তের কথা বলা হয়েছে, আমি bdnews24.com এ দেখেছি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে। এখন ভারত বলছে শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নিবে ভারতের আদালত, মানে বাংলাদেশ সরকার যেভাবে চায় তা হবে না। প্রশ্ন হলো, ভারত কি নতুন চাল দিল? সামনে কি টপিক ভাই সংক্ষেপ আমরা একটা কথা আপনি কথা বুঝেন, আপনি শেখ হাসিনা ভারত কিভাবে হাইটে গেছে বলা গেছে বলেন? আমাদের বিমান বাহিনী, আমাদের সেনাবাহিনীর 24 দল ওনাকে বিমান দিয়ে ভারতে পৌঁছায় দিয়ে আসছে। ভারতীয় অবশ্যই তখন ভারতের সাথে যোগাযোগ করার পরেই তো ভারতে বিমান গেছে, না বিমান যেতে পারতো না, তাই না? তাহলে আমাদের সেনাবাহিনী যে আপনার প্রধান ছিল উনি তো এখানে আছে, তাই না? বিমান বাহিনী প্রধান মনে হয় চেঞ্জ হয়েছে, অন্যান্য বাহিনীর এটা আছে। তাদের কাছে জিজ্ঞাসা করুন যে কি শর্তে ওখানে পৌঁছায় দিয়ে আসছে। এটা আপনি তো ওইখানে তো আপনি কি শর্তে ফিরে আনবেন, তাহলে আপনার ওই জিনিসটা আলোচনা হোক আগে। একটা নিশ্চয় একটা শর্তে তো ওখানে পাঠানো হয়েছে নাকি? না হলে উনি তো আর বিমান তো চালায় যায় না। শেখ হাসিনা বিমান চালায় কি ভারতে গিয়ে নামছে গিয়া? আর শেখ হাসিনার যে বিমান গেছিল ওই বিমান কি ভারতে গিয়ে আটকে গেছে? যেরকম সিরিয়া প্রেসিডেন্ট তাদের ফুল ফ্যামিলি নিয়ে রাশিয়া চলে গেছে বিমান নিয়ে, ব্যক্তিগত বিমানে চলে। এই বিমান কিন্তু আর আসে নাই, সিরিয়াতে ফিরে আসে নাই। আর আমাদের বিমান তো সাবেক প্রধানমন্ত্রী ওনাকে ভারতে রেখে তাদের কি বিমান গাড়িতে নামছে, নামে রেখে ওনাকে দিয়ে আমাদের বিমান বাহিনী ফেরত আসছে। তাহলে এটা তো একটা আলোচনার ব্যাপার। আপনি যদি কাছাকাছি না যান, দূর থেকে যদি আপনি শর্ত দেন, এই শর্ত সেই শর্ত, তাহলে তো এইগুলির কোনো মানে ফলপ্রসূ আপনার হবে না, সলিউশন হবে না। আপনি যদি এখান থেকে বলেন উসমান হাদির ব্যাপারটা যেটা বলছে, উসমান হাদির খুনি আপনার অ্যারেস্ট হয়েছে, ধরেন আপনি বলছেন অ্যারেস্ট হয়েছে বাংলাদেশ থেকে, বলছে আপনাকে দেখে আসছে আমাদের লোকরা কি গেছিল? আপনি কি এখান থেকে কোনো প্রতিনিধি গেছিল যে উসমানদের লোক এখানে অ্যারেস্ট হয়েছে? ওনারা তো বলেন না আমরা উসমান হাদির লোক অ্যারেস্ট হয় নাই। আরেকটা জিনিস হলো কি, কোন লোক যদি আপনার অবৈধভাবে অন্য দেশে গিয়া ঢুকে, এই ঢুকার পরে সে যদি পুলিশ ওদের দেশের আপনার যদি পুলিশের কাছে ধরা পড়ে, ওদের কিন্তু আইন আছে যে অবৈধ আপনার সীমান্ত আপনার পার হওয়ার কারণে সে অ্যারেস্ট হয়, আদালতে সুপর্দ হয়, এবং আদালতে তার নামে অলরেডি মামলা হয়ে গেছে। ওই মামলার রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি যদি বললেই শুধু তো হয় না, বললে হয় কখন? আপনি যদি কি আলোচনা করেন, আলোচনা করার পরে একটা সলিউশন বের করতে হবে। এই সলিউশন অনুযায়ী তখন আপনার যদি কাজ করবে। কারণ আকবর যেটা আপনারা বলতেছি আমাদের দেশ থেকে বলতেছি, এটা আমার কোন যুক্তি পর্যায়ে পড়ে না, কারণ কূটনীতিক ভাষায় এটা হয় না। অলরেডি এটা নিয়ে আলোচনা হয়েছে যে আমাদের দেশের যে কূটনীতিক ভাষা যেটা ইউজ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এটা যুক্তিযুক্ত করা।
কারণ ওদের দেশে ঢুকছে কি উসমান হাদি পলায় হত্যাকারী পলায় ঢুকছে কে ধরে জন মনে করেন ঢুকছে অন্তর, কিন্তু ওদের পুলিশ অ্যারেস্ট হয়েছে, ওর আদালতে কিন্তু ইয়ে হয়েছে, তার তো ও তো অবৈধ সীমানা- প্রবেশকারী। তার একটা শাস্তি হবে, শাস্তি হইলে তাদের জেলে গেলে তখন গিয়ে আপনি এটা ফেরত আনতে পারবেন, কিন্তু বিচারের মাঝখানে কিন্তু কাউকে আনতে পারবেন না, কিন্তু এটা কিন্তু এটাই আইন। বিচার হইলো জেলে ঢুকলো তখন আপনি আনতে পারেন। যাক আনে বা আরো হয়তো বা সরকার যদি চিন্তা করে, বিভিন্ন সরকার তাহলে বিভিন্নভাবে চিন্তা করতে পারে। এটা তো আলোচনার ব্যাপার, আইনের ব্যাপার।